বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। নমস্কার বন্ধু, শুরু হচ্ছে আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালার বিষয় কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল PM প্রণাম প্রকল্প এবং কৃষিতে VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার প্রদর্শিত হয়েছে।
এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষির ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকের বিষয় অবজেক্টিভ অফ দি স্কিম। নমস্কার শ্রোতা বন্ধুরা, ম্যাট্রিক্স কৃষি পাঠশালায় এবং বেতার বিদ্যাসাগরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি প্রতাপচন্দ্র সিং, সহ কৃষি অধিকর্তা, শালবনী ব্লক, পশ্চিম মেদিনীপুর। গত দিনে একটা বিষয় নিয়ে PM প্রণাম, তো এই বিষয়টা নিয়ে গত দিনে আমি আলোচনা করেছিলাম এবং মূলত যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে PM প্রণাম বিষয় প্রকল্পটা কি বা স্কিমটা কি, সেই নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো আজকে ওই প্রকল্পটাই নিয়ে আলোচনা করব এবং ওই প্রকল্পের আজকে যেটা মূলত আলোচনা করব যে ওই প্রকল্পের উদ্দেশ্যটা কি এবং সেটা নিয়ে একটু আজকে আপনাদেরকে জানাবো আজকে। এবং আমার মনে হয় গত দিনে যেটা আলোচনা করেছিলাম আপনারা সেটা শুনে অনেকটা আপনারা ধারণা হয়েছে যে এই PM প্রণাম প্রকল্পটার উদ্দেশ্যটা কি একটু আপনাদের ধারণা হয়েছে। তো আজকে আরেকটু সেই বিষয়ে একটু বিস্তারিত একটু আপনাদের সামনে আলোচনা করব এই PM প্রণাম। তো আপনাদের মনে আছে নিশ্চয়ই যে এই PM প্রণাম প্রকল্পের যেটা মূলত যেটা উদ্দেশ্য ছিল যে রাসায়নিক সারের ব্যবহারটাকে আমরা কি করে কমাবো এবং তার বিভিন্ন কনসিকুয়েন্সও আপনাদেরকে বলেছিলাম যে কেন বা সরকার চাইছে যে কৃষিতে রাসায়নিক সারের ব্যবহারটা কমাবো। এবং সেটা নিয়ে বোধহয় আমি বলেছিলাম যে অনেক সার বাইরে থেকে আনা করাতে হয়, আমদানি করতে হয় আমাদেরকে, তার জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা লাগে। তাছাড়া রাসায়নিক সারের যেটা ব্যাপার যে উৎপাদন মূল্য বেড়ে যাচ্ছে, প্রচুর দামে কিনতে হচ্ছে। তাছাড়া রাসায়নিক সারে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে ভর্তুকি দিতে হয় সরকারকে এবং আমি বিভিন্ন রকম বোধহয় হিসাবগুলোও বলেছিলাম আপনাদেরকে, মনে আছে নিশ্চয়ই।
তো সুতরাং সেই ভর্তুকি দিতে হয়। তো যদি আমরা রাসায়নিক সারের ব্যবহারটা যদি কমাই, তাহলে একটা বহুল পরিমাণ বা একটা বিপুল পরিমাণ অঙ্কের টাকা, যেটাকে সাবসিডি বা ভর্তুকি বলা হয় সারের ক্ষেত্রে, সেটা কিন্তু বেঁচে যায়। এবং সেই টাকাটা আমরা বিভিন্ন রকম অন্যান্য বিভিন্ন ডেভেলপমেন্টাল যে কাজগুলো হয়, অর্থাৎ যেগুলোকে আমরা উন্নয়নমূলক কাজ বলি, তো সেই কাজে কিন্তু সেটাকে কিন্তু ব্যবহার করা যায়, বা অন্যান্য কোনো যোজনার মাধ্যমে আমাদের কাছে আসবে, কৃষির ক্ষেত্রে আসবে, সেগুলোতে আমরা কাজে লাগাতে পারি। তো ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো একটা নিয়ে আপনাদেরকে একটা ওভারভিউ একটা ছোট্ট করে একটা দিয়েছিলাম। তো আজকে মূলত তার অবজেক্টিভটা কী বা তার উদ্দেশ্যটা কী সেটা নিয়ে আপনাদের কাছে একটু আলোচনা করব আজকে। তাহলে পিএম প্রণাম যেটা, যেই স্কিমটা আপনারা জানেন যে রেস্টোরেশন, অ্যাওয়ারনেস, নারিশমেন্ট এবং অ্যামিলিওরেশন, আমাদের যে মাদার আর্থ যেটা বলা, যে এই জিনিসগুলো করতে হবে, তবে গিয়ে পিএম প্রণামের যে উদ্দেশ্যটা সেটা কিন্তু হবে। এবং সেই উদ্দেশ্য পূরণ করতে গিয়ে আমাদেরকে রাসায়নিক সারের ব্যবহার কিন্তু কমাতে হবে সেটা। তো এখানে পিএম প্রণামের যে এটা একটা দেখুন, এই পিএম প্রণাম প্রোগ্রামের মাধ্যমে মূলত যেটা থাকে সেটা কি, আমাদের কিন্তু মাটির যে স্বাস্থ্য এবং সারের যে ব্যবহার, এবং এই যে দুটো যে জিনিস, অর্থাৎ মাটির স্বাস্থ্য আমাকে বা সয়েল যেটাকে হেলথ বলা হয়, আমাদের নিজেদের মানুষদের স্বাস্থ্যের মতো, তাহলে এক জায়গায় সয়েল হেলথ বা মাটির স্বাস্থ্য, তার সাথে সাথে ইউজ অফ ফার্টিলাইজার, মানে যেটাকে বলা হচ্ছে ফার্টিলাইজারের ব্যবহার। তাহলে এই দুটো জিনিস বা এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্রোচ। আপনি ভাবুন তো, যে এই দুটো জিনিসকে যদি আমাদেরকে মেনটেন করতে হয়, যে আমাকে কতটা সার আমি ব্যবহার করব তাতে আমার মাটির স্বাস্থ্য ঠিক থাকবে, আবার এমন ধরনের করব না যে আমার যে যাতে আমার প্রোডাকশনের ক্ষেত্রে আমার হ্যাম্পার হবে। তাহলে এটা একটা স্ট্র্যাটেজিক একটা অ্যাপ্রোচ আমাদের ক্ষেত্রে এটা। এবং এক্ষেত্রে যেটা লক্ষ্য যেটা বা উদ্দেশ্য যেটা বললাম এই প্রকল্পে, যেটা যে আমাদেরকে আরও বেশি হলিস্টিক অ্যাপ্রোচে, অর্থাৎ এই জায়গাটাকে আমাদেরকে আরও বেশি আমাদের কৃষকদেরকে, আমাদের দেশের যারা কৃষিকাজ যারা করছেন তাদেরকে আরও বেশি উৎসাহিত করা। কিসে উৎসাহিত করা? যে রাসায়নিক সার ব্যবহার কমানোর দিকে তাদেরকে উৎসাহিত করা। সেই সাথে সাথে বিভিন্ন রাজ্য এবং তার সাথে সাথে যে আমাদের কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো আছে তাদেরকে এবং তাদের যে যত কৃষক আছে তাদেরকে এনকারেজ করা, যে চলুন আমরা এমন ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করি, এক ধরনের হলিস্টিক অ্যাপ্রোচ বা ইন্টিগ্রেটেড এমন ধরনের অ্যাপ্রোচ নেই, একটা সব মানে অ্যাপ্রোচটা এমন ধরনের হবে যে সব রকম দিক দিয়ে আমরা সমবেতভাবে এমন একটা সিদ্ধান্ত নেবো বা এমন ধরনের কিছু কাজকর্ম বা অ্যাকশন টেকেন আমরা নেব, যার মাধ্যমে আমরা কি করতে পারি না, সারের ব্যবহার কমিয়ে আমরা কি করতে পারি না, প্রমোট করতে পারি। আমরা কি প্রমোট করতে পারি না, যেহেতু আমরা রাসায়নিক সারের ব্যবহার কমাবো, সেই সাথে সাথে এই জিনিসগুলোকে এনকারেজ করব প্রমোট করার জন্য। কি প্রমোট করা? অর্থাৎ সেগুলোকে নতুন নতুন করে কৃষির ক্ষেত্রে করা, কি যেমন কি আমাদেরকে বায়ো ফার্টিলাইজার, যেটা আমি বিগত দিনেও বলেছিলাম, বিভিন্ন সময়েও আপনারা শুনে থাকবেন, কৃষি সংক্রান্ত বিভিন্ন রকম আলোচনাতে শুনে থাকবেন, যে ইদানিং এই যেটা বললাম যে বায়ো ফার্টিলাইজার বা জীবাণু সার, তো তার ব্যবহারের প্রতি বা সেগুলোর প্রতি আমাদের কি করতে হবে না, আরও বেশি উৎসাহিত করা। এটা একটা আমাদের প্রকল্পের কিন্তু একটা লক্ষ্য একটা। এবং তার সাথে সাথে কি, যে ন্যাচারাল বা অল্টারনেটিভ যেগুলো আছে, যেগুলো প্রাকৃতিক সার আছে বা অল্টারনেটিভ ফার্টিলাইজার, আমার মনে পড়ছে আমি বোধহয় আপনাদেরকে এই বেতারে আলোচনা করেছিলাম বোধহয়, যে অল্টারনেটিভ সোর্স অফ ফার্টিলাইজার, মানে আমাদের বিকল্প সার কি আছে। শুধুমাত্র কি রাসায়নিক সার কি সার, ওই বাদে তো আরও বিভিন্ন ধরনের বিকল্প সার আছে, যেগুলোর মাধ্যমে আমরা কৃষিতে বা কৃষিকাজের ক্ষেত্রে আমরা ফসলের সুন্দরভাবে তাদেরকে পুষ্টি বিধান করতে পারি আমরা। অর্থাৎ চাষবাস করতে গেলে তো গাছের তো খাবারের প্রয়োজন আছে, বা ফসলের তো তাকে তো খেতে দিতে হবে তাকে বড় করার জন্য। তো সুতরাং ফসলের পুষ্টি বিধান করার জন্য আমাদের চারপাশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক, আপনি যেখানে বসবাস করছেন, আপনি যে জায়গায় আছেন বা যে জায়গায় আপনি কৃষিকাজ করছেন, সেই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের প্রাকৃতিকভাবে প্রচুর সার আছে বা প্রাকৃতিকভাবে বিভিন্ন খাদ্য উপাদানগুলো আছে, যেগুলোকে আমরা যদি সায়েন্টিফিক্যালি আমরা বিজ্ঞানসম্মতভাবে সেগুলোকে যদি আমরা চয়ন করতে পারি, সেগুলো থেকে যদি আমরা প্রস্তুত করতে পারি, অর্থাৎ তার মধ্যে যে খাদ্য উপাদানগুলো আছে সহজে আমরা কৃষিতে সেগুলোকে লাগাতে পারি, যার জন্য আমাদেরকে আলাদা করে আর বাইরের রাসায়নিক সারের উপর নির্ভর করতে হবে না।
খুব বেশি নির্ভর, আমি খুব বেশি বলবো যে একেবারে আপনি রাসায়নিক সার বাদ দিয়ে দিন রাতারাতি, আমি বেতারে বললাম আর আপনারা কাল থেকে রাসায়নিক সার ব্যবহার করা বন্ধ করে দিবেন, আমি সেটা বলছি না। রাসায়নিক সারের নির্ভরতাটা কমাবো আমরা। আপনার যে পরিমাণে রাসায়নিক সার লাগতো সেই জায়গাটাকে আমরা কাটল করব, অর্থাৎ কমাবো। হ্যাঁ, আমার যেটা লাগতো তার 3 ভাগের 1 ভাগ কমাবো। 3 ভাগের আমি 1 ভাগ রাসায়নিক সার কমাবো, ঠিক আছে? বাকি 2 ভাগ সেটা আমি অল্টারনেটিভ যেগুলো ফার্টিলাইজার বলছি, যে বিকল্প সার বা প্রাকৃতিক সার বা বায়ো ফার্টিলাইজার যেগুলোকে বলি, বা এইগুলো সবুজ সার ইত্যাদির মাধ্যমে আমি সেটাকে পূরণ করব। তাতে আমার ফসলের উৎপাদনের বা উৎপাদনশীলতার কোনো পরিবর্তন হবে না, এবং তাতে বরঞ্চ কী হবে, যে মাটির স্বাস্থ্য যেমন একদিক দিয়ে ভালো হবে, সয়েল হেলথ, তার সাথে সাথে আপনার পরিবারের পরিজনদের স্বাস্থ্য ভালো হবে, পরিবেশ ভালো হবে। তাতে আরও কী হবে না, আপনি যেটা উৎপাদিত যেটা ফসল পাবেন তার গুণগত মান কিন্তু অনেক কিন্তু ভালো হবে। আপনি রাসায়নিক সার দিয়ে যে ফসলটা উৎপাদন করছেন সেটা আপনার ফল মূল সবজি যাই হোক, তার গুণগত মান সে রাখার দিক দিয়ে হোক বা টেস্টের ক্ষেত্রে দিক দিয়ে হোক, স্বাদের দিক দিয়ে তার মান। আর আপনি যখন রাসায়নিক সার কমিয়ে প্রাকৃতিক সার বা যেগুলো বললাম যে ওই বিকল্প যে সার আছে সেই সবের মাধ্যমে যে ধরনের আপনি খাদ্য উপাদান যেগুলো তৈরি করলেন তার স্বাদ কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা, এবং সর্বোপরি তার কিপিং যে কোয়ালিটি আমরা বলি, অর্থাৎ আপনি যে রাখবেন দেখবেন সেটা কিন্তু পচনশীল, প্রত্যেকটাই জিনিসই পচনশীল, কিন্তু এটা দীর্ঘদিন ধরে আপনি টাটকা রাখতে পারবেন। কিন্তু রাসায়নিক সারে যেগুলো হয় সেগুলো কিন্তু দীর্ঘদিন টাটকা কিন্তু রাখা যায় না, এবং এগুলো হচ্ছে আপনারা দৈনন্দিন জীবনে আপনারা কিন্তু এগুলো কিন্তু দেখছেন, এগুলো নিয়ে বলার কিছু নেই। আমি শুধু তার ইম্প্যাক্টটা বললাম, যে খারাপ দিকটা বললাম, যে রাসায়নিক সারের বা রাসায়নিক সার দিয়ে যে ধরনের আপনি উৎপাদন করছেন যে তার ইম্প্যাক্টটা আপনি বললাম, যে এই ধরনের বিষয় হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, এই ধরনের এই অবজেক্টিভের ক্ষেত্রে বা উদ্দেশ্যের ক্ষেত্রে কি না, এই ধরনের আমাদের এমন ধরনের স্ট্র্যাটেজি আমাদেরকে নেওয়ার দরকার আছে, যার ফলে কি হবে, একটা লং টার্ম ধরে, একটা দীর্ঘদিন ধরে আমাদের এই উৎপাদনশীলতা যাতে কোনো হেরফের না হয়। আমি আগের এপিসোডেও বোধহয় আপনাদেরকে বলেছিলাম যে আমি রাতারাতি আমি রাসায়নিক সার বন্ধ করে দিলাম, তাহলে আমার খাদ্য নিরাপত্তার কি হবে? কেন খাদ্য নিরাপত্তা তো আমাকে বজায় রাখতে হবে, আর খাদ্য নিরাপত্তা বজায় রাখার জন্য যারা অন্নদাতা তারা হচ্ছে আপনারাই, আমার যারা কৃষক বন্ধুরা, যারা দিন রাত কঠোর পরিশ্রম করে যারা মাঠে হচ্ছে এই ধরিত্রীর বুকে বা আমাদের যেটা মাদার আর্থ বলছি তার বুকে আপনারা এই ফসল ফলাচ্ছেন, সোনালী ফসল ফলাচ্ছেন, আপনারাই হচ্ছে অন্নদাতা। তো আপনারাই অন্নদাতা, আপনারা এই যে মহান একটা পেশার সঙ্গে যে যুক্ত আছেন, মহান পেশা এই কারণে বলছি যে আমরা জানি যে আমাদের মৌলিক যে যে চাহিদা বা মৌলিক যে আমাদের একটা মানুষের যে মৌলিক যেগুলো চাহিদা হয়, মৌলিক চাহিদা আপনারা জানেন যে যেগুলো ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না বা দরকার হয়, প্রথমটা তার মধ্যে কী আছে আমরা জানি, খাদ্য। খাদ্য কিন্তু আমাদের মৌলিক চাহিদার মধ্যে, বা খাদ্য কিন্তু প্রথমে একটা মানুষকে বাঁচতে গেলে কিন্তু তার খাদ্য দরকার, তাকে বেঁচে থাকতে হলে। তারপর কি, তারপর হচ্ছে বস্ত্র, মানে আপনার শরীরটাকে আচ্ছাদন দেওয়ার জন্য, শরীরটাকে ঢাকার জন্য বস্ত্র দরকার, লজ্জা নিবারণের জন্য বস্ত্র দরকার। আর তারপরে আমরা তৃতীয় কী দরকার, আমরা বাসস্থান বলি, খাদ্য বস্ত্র ও বাসস্থান। বাসস্থান মানে তখন মনে করি যে মাথা গোঁজার যদি একটা ঠাঁই হয় তাহলে কেমন হয়, পেটও ভরলো, গায়ে একটা যাই হোক একটা জামা কাপড় তো হলো, এবার যদি মাথা গোঁজার একটা যদি ঠাঁই হয় যে রাতে একটু ঘুমানোর জন্য, তাহলে তো এর থেকে ভালো কিছু হয় না। সুতরাং এই যে খাদ্য, তাহলে এই যে খাদ্য যেটা বললাম যে মানুষের মৌলিক চাহিদার প্রথম জিনিস হচ্ছে খাদ্য। আপনার খাবার যদি পেটে যদি না থাকে, আপনি যদি অভুক্ত থাকেন, আপনার পাকস্থলী যদি অভুক্ত থাকে, তখন কোনো কিছু কিন্তু আপনার কাছে কিন্তু সব কিন্তু ভ্যালুলেস, মূল্যহীন। তখন যদি কেউ বলে আয় তোকে একটু ভালো, তোমাকে একটু গল্প শোনাই, তোমাকে ধর্মের কাহিনী শোনাই, আপনার কোনো কিছু ভালো লাগবে না তখন। তাহলে আগে হচ্ছে আমাকে উদরপূর্তি করতে হবে, পেট ভরাতে হবে। তাহলে সেই খাদ্যের যে খাদ্যটা যে আপনারা তৈরি করে দিচ্ছেন, আপনারাই হচ্ছে অন্নদাতা, এবং আপনারাই হচ্ছে সারা পৃথিবীর মানুষের মুখে কিন্তু খাবার তুলে দিচ্ছেন, এবং এর থেকে মহান কাজ আমার মনে হয় না। একজন মানুষকে আপনি খেতে দিচ্ছেন, তাকে বাঁচাচ্ছেন, তার প্রাণ বাঁচাচ্ছেন, তার মানে এটা হচ্ছে সবচেয়ে একটা মহান প্রফেশন।
আমরা বলি, আমরা সোসাইটিতে বলি যে হ্যাঁ, ডাক্তার হচ্ছে মানুষের জীবন বাঁচায়। তো ডাক্তার একটা নোবেল প্রফেশন বা একটা বেশ মহান একটা কাজের সঙ্গে যুক্ত, এবং তার সাথে সাথে আমি মনে করি যে তার থেকে বড় জিনিস হচ্ছে হ্যাঁ, ডাক্তার প্রাণ বাঁচাচ্ছে অসুখ হলে, কিন্তু আপনি খাদ্য তুলে দিচ্ছেন। আপনি খাবার না দিলে তো সে বাঁচবে না, অসুখ তো রোগ অসুখ তো পড়ে আছে, ঠিক আছে? তো সুতরাং আপনি কিন্তু সবচেয়ে বড় ধরনের একটা মহান কাজের সঙ্গে কিন্তু যুক্ত আছেন আমার কৃষক বন্ধুরা, আমার অন্নদাতারা। তো সুতরাং আপনাদের হাত ধরে কিন্তু এই প্রোডাকশান বা এই প্রোডাক্টিভিটি, সুতরাং এত জনসংখ্যা বাড়ছে, তাদের খাবার, তাদের খাদ্য নিরাপত্তা, অথবা যেটাকে বলা হয় যে ফুড সিকিউরিটি মিশন, সেটাকে লং টার্ম ধরে, অর্থাৎ এই পিএম প্রণাম যে এই যে প্রকল্পটা, তার উদ্দেশ্যটা হচ্ছে একটা লং টার্ম ধরে, দীর্ঘ সময় ধরে আমরা কৃষির ক্ষেত্রে তার উৎপাদনশীলতা বা উৎপাদন যাতে বজায় রাখতে পারি। আমি প্রচুর রাসায়নিক সার দিয়ে দিলাম, প্রোডাকশান প্রচুর হয়ে গেল, ঠিকই আছে, মানলাম, কিন্তু আমার মাটির স্বাস্থ্য খারাপ হয়ে গেল। তাহলে আমি প্রচুর রাসায়নিক সার দিয়ে কতদিন আমি এই ধরনের চাষবাস কন্টিনিউ করতে পারবো? আমি দীর্ঘদিন কিন্তু করতে পারবো না রাসায়নিক সার দিয়ে। কেননা রাসায়নিক সারের খারাপ যে ইম্প্যাক্ট বা খারাপ যে প্রতিক্রিয়া, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি। তাহলে এই খারাপ তার প্রতিক্রিয়া বা এর জন্য তাতে কি হচ্ছে না, আমাদের হেলথ খারাপ হচ্ছে, মাটির স্বাস্থ্য খারাপ হচ্ছে। তাহলে এইভাবে যদি রাসায়নিক সার ক্রমাগত যদি ব্যবহার যদি আমরা বাড়িয়ে যাই, তাহলে আগামী দিনে কৃষি কিন্তু দীর্ঘস্থায়ী কিন্তু হবে না। দীর্ঘস্থায়ী বলতে দীর্ঘদিন আমরা ওই জমিতে আর কৃষিকাজটাকে করতে পারবো না, কারণ তার উৎপাদনশীলতা কমে যাবে, কারণ মাটির স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, পরিবেশ খারাপ হয়ে যাবে। আর দীর্ঘদিন আপনি রাসায়নিক সার দিয়েও আপনি কিন্তু সেই পরিমাণ লাভজনক কৃষি বা প্রোডাকশান বা প্রোডাক্টিভিটি, উৎপাদন বা উৎপাদনশীলতা কোনোটাই আপনি ধরে রাখতে পারবেন না। তাহলে আমাকে লং টার্ম একটা দীর্ঘ সময় ধরে যদি কৃষিটাকে ভবিষ্যতে যদি আরও বাঁচিয়ে রাখতে হয়, আরও উৎপাদনশীলতা বাড়াতে হয়, তার মানে কিন্তু আমার এই পিএম প্রণাম এই প্রকল্পের যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যে আমাকে লং টার্ম একটা হলিস্টিক অ্যাপ্রোচের দিকে আমাকে যেতে হবে, যার ফলে রাসায়নিক সারের ব্যবহার যেমন আমি ধীরে ধীরে কমাবো, রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা যেমন আমি ধীরে ধীরে কমাবো, তার সাথে সাথে তার অল্টারনেটিভ বা তার যেগুলো বিকল্প যেগুলো দিক আছে যে কৃষির ক্ষেত্রে সেগুলো প্রয়োজন, সেগুলো হচ্ছে যে বিকল্প সার বললাম, বা বিকল্প যে আরও যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে নিতে হবে। তার ফলে কিন্তু আমি কৃষিকাজটাকে কিন্তু দীর্ঘস্থায়ী কৃষি বা যেটাকে আরও বলা হয় কি সুস্থায়ী কৃষি, আপনারা এই টার্মটা শুনে থাকবেন, যেটাকে বলা হয় সাস্টেনেবল এগ্রিকালচার বা সুস্থায়ী কৃষি, যার প্রধান লক্ষ্য হচ্ছে যে বর্তমানে যে পপুলেশন আছে, বর্তমানে যে জনসংখ্যা আছে, তাদের তো খাদ্যের চাহিদা আমি পূরণ করবই কৃষিকাজের মাধ্যমে, এবং ভবিষ্যতে যারা আসছে, যারা হচ্ছে আপকামিং জেনারেশন, ভবিষ্যতে যারা আসছে, তাদেরও খাদ্য সুরক্ষা নিয়ে তাদেরও কোনো সংকটের মধ্যে তারা পড়বে না, এবং পরিবেশগত দিক দিয়েও তারা সংকটের মুখে পড়বে না। অর্থাৎ ভবিষ্যৎ যে প্রজন্ম আসছে, তাদেরকে আমরা একটা সুন্দর একটা কৃষিকাজ থেকে শুরু করে বা সুন্দর একটা পরিবেশ উপহার দিয়ে যেতে হবে ভবিষ্যৎ জেনারেশনের জন্য, যাতে তারা পরবর্তীতে না বলতে পারে যে আমাদের পূর্বপুরুষেরা পুরো সব কিছু শেষ করে দিয়ে চলে গেছে, এটা যাতে না বলতে পারে। তো সেটা হচ্ছে আমাদের দায়িত্ব, এবং তার জন্য হচ্ছে এই ধরনের প্রকল্পের হচ্ছে উদ্ভাবনা, এবং এই ধরনের প্রকল্প হচ্ছে রূপায়ণ করা হচ্ছে, যে যাতে আমরা কৃষিকাজটাকে সাস্টেনেবল ওয়েতে বা সুস্থায়ীভাবে একটা দীর্ঘ সময় ধরে করতে পারি, যাতে পরিবেশের কোনো হ্যাম্পার হবে না, উৎপাদনের কোনো হ্যাম্পার হবে না, উৎপাদনশীলতার কোনো হ্যাম্পার হবে না, মানুষের স্বাস্থ্যের দিক দিয়েও হবে না, একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ থাকবে। এবং তার জন্য কি না, তার জন্য হচ্ছে এই ধরনের আমাদের কি না, এই ধরনের একটা যে স্ট্র্যাটেজি বা লং টার্ম স্ট্র্যাটেজি বা প্রোডাক্টিভিটি ঠিক রাখার জন্য এগুলো কিন্তু আমাদেরকে কিন্তু করতে হবে। এবং সেই সাথে সাথে যেটা বলা, এর সাথে যে আমাদের যে রিসোর্স যেগুলো আছে, লোকাল যে রিসোর্স বা যে সম্পদগুলো আছে, প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলোর হচ্ছে সুষ্ঠু এবং বিজ্ঞানসম্মত ব্যবহার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে কিন্তু আমরা লং টার্ম কিন্তু এইভাবে কন্টিনিউ বা রান করতে পারবো না, এগুলো কিন্তু ব্যবহার কিন্তু দরকার আছে। অর্থাৎ সাস্টেনেবল যেগুলো ফার্মিং প্র্যাকটিসেস, যেটা বললাম যে সাস্টেনেবল এগ্রিকালচারাল যেগুলো বা ফার্মিং প্র্যাকটিস আমাদের করতে হবে, যার ফলে এই ডিপেন্ডেন্সিটা আমরা কমাতে পারি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে অবজেক্টিভের মধ্যে আছে। এবং তাহলে কি আমাকে অবজেক্টিভের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা জিনিস, সেটা আমাদের জানতে হবে যে তার জন্য কি করতে হবে কৃষিকাজের জন্য। না, আপনারা জানেন যে ইতিমধ্যে দেখবেন আপনার রোগ পোকার জন্য কি হয়, চারদিকে খালি শুনে থাকেন কি
ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, আইপিএম এর নাম শুনে থাকবেন। দেখুন আইপিএম এর মানে আইপিএম মানে কি, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, মানে আপনার ফসলের ক্ষেত্রে যে রোগ শত্রু পোকামাকড় কীট ইত্যাদি যে লাগে, ছত্রাক বা বিভিন্ন রকমের যে রোগ পোকামাকড় হয়, তাহলে সেগুলো দমনের জন্য দেখবেন আজকাল বেরিয়ে গেছে কি আইপিএম, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। মানে আপনার শুধু রোগ পোকা লাগলোই মানে আমি শুধুমাত্র সরাসরি রাসায়নিক কোনো কীটনাশকে চলে গেলাম, প্রয়োগ করলাম, সেটা কিন্তু সমাধান নয়। তাহলে আমাকে এমন ধরনের ইন্টিগ্রেটেড বলতে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ করে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিকে একসাথে কোলাবোরেটিভলি একসাথে আমি প্রয়োগ করব পরপরভাবে, যার ফলে শেষে থাকে কি রাসায়নিক থাকে, শেষে রাসায়নিক বিষ থাকবে। যখন দেখছি বিভিন্ন রকম পদ্ধতিগুলো করার ফলে আমি যদি ফেলিওর হয়ে যাই, তখন আমি শেষে রাসায়নিকের দিকে যাব। সুতরাং ইন্টিগ্রেটেড এই যে অ্যাপ্রোচটা যেটা বললাম, বা সুসংগত যে একটা যে দিক, সেই সুসংগত দিকে রাসায়নিকও থাকে, সবার শেষের দিকে থাকে, কিন্তু তার আগে অন্যান্য পদ্ধতি বা মেথোডোলজিগুলো থাকে, মেথডসগুলো থাকে, যেগুলোকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় আমার লোকাল রিসোর্স কী আছে, লোকাল সম্পদ কী আছে তার ভিত্তিতে, সেখানকার ভিত্তিতে বা সেখানকার প্রয়োজন ভিত্তিতে আমি সেগুলোকে ব্যবহার করব। এবং ব্যবহার করার পর তাতে কি করব, আমার পেস্ট পপুলেশনটাকে আমি কমাবো, যে যাতে রাসায়নিকের দিকে আমাকে কম যেতে হয়। ঠিক একই রকমভাবে এই যে পিএম প্রোগ্রামের যেটা অবজেক্টিভ, যেটা হচ্ছে যে আমাকে ব্যালেন্স প্রমোট করতে হবে, আমাকে ব্যালেন্স ফার্টিলাইজার ইউজ। ব্যালেন্স ফার্টিলাইজার ইউজ মানে কি, ব্যালেন্স ফার্টিলাইজার ইউজ মানে শুধুমাত্র খালি রাসায়নিক সার নয়, ব্যালেন্সভাবে ইউজ করবো। অর্থাৎ আমাকে প্রাকৃতিক সার ব্যবহার করতে হবে, আমাকে জৈব সার ব্যবহার করতে হবে, আমাকে বায়ো ফার্টিলাইজার ব্যবহার করতে হবে, যেটাকে জীবাণু সার বলা হয়, আমাকে সবুজ সার ব্যবহার করতে হবে, আমাকে দরকার হলে ডাল শস্যের চাষ করতে হবে। বছরে আমাদের যে ক্রপিং প্রোগ্রাম বা আমাদের যে ক্রপিং প্যাটার্ন আছে বা শস্য বৈচিত্র্য যেগুলো আছে, আমাকে শস্য বৈচিত্র্য বা ক্রপিং প্রোগ্রামের মধ্যে বছরে একবার হলেও আমাকে কিন্তু ওই জমিতে ডাল জাতীয় শস্যের কিন্তু একটা চাষ করতে হবে। আপনারা জানেন যে ডাল জাতীয় ফসল চাষের ফলে মাটির উর্বরতা কিন্তু অনেকখানি কিন্তু বাড়িয়ে দেওয়া যায়। কেন আপনারা জানেন যে ওই বাতাসের মধ্যে যে নাইট্রোজেন থাকে, যে নাইট্রোজেনটা একমাত্র রাইজোবিয়াম বা নাইট্রোজেন ফিক্সিং বা নাইট্রোজেন স্থিতিকারী বিভিন্ন ধরনের জীবাণু আছে, যেগুলো প্রাকৃতিকভাবে জমিতে এইসব জীবাণু থাকে। সেই জীবাণুগুলো কি হয়, যদি আপনি ডাল শস্যের চাষ করেন, আপনার ডাল শস্যের শিকড়ে তারা বাসা বাঁধে, এবং তারা কি করে বাসা বেঁধে তারা বাতাসের যে নাইট্রোজেনটা যেটা আছে, বাতাসে আমরা জানি প্রায় 80% মতো, 78 থেকে প্রায় 80% মতো নাইট্রোজেন থাকে, একটা বহুল পরিমাণে। অক্সিজেন কতটুকু থাকে, 20%, অথচ নাইট্রোজেন ভাবুন প্রায় 80% মতো থাকে, 78% মতো, অনেকখানি থাকে। তাহলে সেই নাইট্রোজেনকে, অথচ এই নাইট্রোজেনের ফসলের পুষ্টির জন্য, নাইট্রোজেনের জন্য আমরা কি করি, আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন জাতীয় যেগুলো সার আছে, নাইট্রোজেন ঘটিত যেগুলো সার আছে, ইউরিয়া থেকে শুরু করে ডিএপি ইত্যাদি রকম আমরা সার দিচ্ছি। অথচ এই নাইট্রোজেন বাতাসে এতটা আছে, একমাত্র ওই জীবাণু যে একমাত্র সক্ষম যে বাতাসের নাইট্রোজেনকে একমাত্র স্থিতিকরণ করতে পারে, এবং ওই ডাল জাতীয় ফসলের সে মুগ মসুর থেকে শুরু করে কলাই থেকে শুরু করে তাদের শিকড়ে ওটাকে জমা রাখতে পারে। এবং যখন আপনি ডাল তুলে নিলেন, ওই গাছের বা শিকড় যদি ওই জমির মাটিতে থেকে যায়, ওগুলো কি না, ওই মাটিতে ওই যে নাইট্রোজেনটা ওই জীবাণুটা মানে স্থিতিকরণ করলো, সেটা আপনার জমির মাটিতে মিশে যাচ্ছে। তার মানে মাটিতে আপনার নাইট্রোজেনের পরিমাণ ন্যাচারালি বাড়িয়ে দিচ্ছে। আপনি ভাবুন, একটা ফসল এমন চাষ করলাম যে আমার মাটির মানে চরিত্রটাকে বদলে দিল, মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দিল। আপনি চিন্তা করুন, তাহলে প্রাকৃতিকভাবে, তাহলে ওর জন্য কি আমার বাইরে থেকে ইউরিয়া দেওয়ার দরকার আছে, ডিএপি দেওয়ার দরকার আছে? তার জন্য বাইরে কি এনপিকে 10-26-26 দেওয়ার কোনো দরকার আছে, বা অ্যামোনিয়াম সালফেট দেওয়ার দরকার আছে? আপনি বলুন। তাহলে প্রাকৃতিক বিভাগ তার এটা, তাহলে ব্যালেন্স ইউজ অফ ফার্টিলাইজার আমরা প্রমোট করতে চাইছি। স্কিমের যেটা পিএম প্রোগ্রাম যে প্রকল্পের উদ্দেশ্য ছিল কি, যে যেহেতু রাসায়নিক সার কমাতে হবে, তার মানে আমাকে কি করতে হবে না, ব্যালেন্স ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। ব্যালেন্স ফার্টিলাইজার ব্যবহার মানে কি, রাসায়নিক সার আমি কম দেবো, অন্যান্য সার আমাকে বেশি দিতে হবে। আপনারা জানেন যে ইদানিং যেটা আমি বললাম যে সবুজ সার, আপনি ভাবুন তো, যে বাড়িতে তো এমনিতে আমাদের গরু মোষ পোষা প্রায় কমে গেছে, অনেকেই করেন। তাহলে গরু মোষ যখন বাড়িতে পোষা হয়, তাহলে তার যে গোবর, যেটাকে কাউডাং বলা হয়, সেই গোবর থেকে গোবর সার একটা খুব অত্যন্ত উপকারী একটা জৈব সার হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু যেহেতু বাড়িতে আজকাল গৃহপালিত পশু বা গোসম্পদ আমাদের কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে গোবর সার পাওয়াটা একটা দুর্লভ ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি করা হয় না, সেক্ষেত্রে আমরা ব্যালেন্স ফার্টিলাইজার ব্যবহারের ক্ষেত্রে
আমি একটা বলতে পারি এই প্রাকৃতিক সার হিসাবে আমরা ধনচার চাষ আমরা করতে পারি। এবং ধনচার চাষটা এই বর্ষাকালে আমন ধান লাগানোর আগে আমরা যখন জ্যৈষ্ঠ মাসে যখন বৃষ্টি হয় তখন তার সুযোগ নিয়ে, বা যদি সেচের যদি সুবিধা থাকে তার সুযোগ নিয়ে আমরা ধনচার বীজ জমিতে একটা নাঙল করে ধনচার বীজ আমরা বুনে দিতে পারি। এবং আপনারা জানেন যে ধনচারা যখন জন্মায় পুরো সবুজ হয়ে যায়, এবং এই ধনচা গাছের বয়স যখন 45 থেকে 55 দিন হয়ে যায়, 45 থেকে 55 দিন মানে 1.5 মাস বা তার একটু বেশি যদি হয়ে যায়, তখন আমরা কি করি, জমিতে জল দিয়ে হোক বা বর্ষার জল যদি থাকে, আমরা সহজে ওটাকে পাওয়ার টিলার দিয়ে হোক বা নাঙল দিয়ে হোক আমরা ওটাকে মিশিয়ে দিতে পারি। নাঙল করে যদি মিশিয়ে দিই জমির মাটির সাথে, তাহলে কি হয়, কয়েকদিনের মধ্যে 7 দিন বা 10 দিনের মধ্যে দেখবেন ওটা খুব সুন্দরভাবে পচে যায়। এক্ষেত্রে যেটা 1.5 মাস কেন বয়স বললাম, 45 বা 55 দিন কেন বললাম না, ওই সময় কি হয় না, ওই সময় ওই গাছটা খুব কচি থাকে। তাহলে আপনি যখন মাটিতে নাঙল করে যখন দিয়ে দিচ্ছেন তখন ওটা সহজে পচে যায়। এর বেশি দিন যদি হয়ে যায় কি হয় না, ওর যে গাছের যে শক্ত কাষ্ঠল অংশটা একটু কাঠ হয়ে যায়, শক্ত হয়ে যায় কাণ্ডটা। তখন কাণ্ড শক্ত হয়ে গেলে কী হবে, ওটা পচতে একটু সময় লাগে। তখন কী হবে, আপনি জমিতে যখন ধান রুইতে যাচ্ছেন দেখবেন হাতে লাগছে, ওটা কাঠির মতো হয়ে হাতে লাগছে। তাহলে সুতরাং এটা একটা অসুবিধা হয়ে যাচ্ছে। ওই জন্য কচি অবস্থাতে 45 দিন ম্যাক্সিমাম 50-55 দিনের মধ্যে যদি জমিতে ওটাকে নাঙল করে দেন, সহজে ওটা কচি কচি করে কেটে যায় যদি পাওয়ার টিলার চালান বা রোটার চালান। আর না হলে আপনি যদি গরু দিয়ে নাঙল করেন, তাতে দেখবেন জমির মাটির মধ্যে সহজে চাপা পড়ে যাচ্ছে, এবং তাতে কী হয়, ওটা পচে গিয়ে কম দিনের মধ্যে 5-7 দিনের মধ্যে বা 7 থেকে 10 দিনের মধ্যে দেখবেন এত সুন্দরভাবে পচে যায়। এবং তাতে পচে গিয়ে আপনার কী করে, উপকারটা কী করে না, পচে গিয়ে ও যেমন আপনার জৈব সারের কাজ করে, যেটা আপনি হয়তো মানে গোবর সার দিতেন, কেন যেহেতু গরু বংশ বাড়িতে নাই, বা আপনি কেঁচো সার দিতেন যেহেতু কেঁচো সার তৈরি করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে ধনচার বীজ বুনে দিয়ে ওই একই জমিতে আপনি জৈব সারের পরিমাণটাও বাড়াতে পারছেন পচিয়ে। আর একটা যেটা বড় জিনিস যেটা বলছিলাম, যে নাইট্রোজেন, যে ফ্রি নাইট্রোজেন ওর মধ্যে অ্যাড করতে পারছেন। কি নাইট্রোজেন না, ধনচার গাছে যখন আপনি লাগাচ্ছেন দেখবেন ধনচার গাছ 40-45 দিন যখন হবে, আপনি দেখবেন একটা গাছকে উপড়ে দেখবেন, মানে একটু আলতো করে ধরে উপড়াবেন, খুব জোরে টানবেন না। উপড়িয়ে যদি একটু আলতো করে একটু উপড়ে নিয়ে শিকড়গুলো একটু ধুয়ে নেন হালকা জলে, আপনি দেখবেন যে ওর শিকড়ে যেমন গুটি 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 করে দেখবেন আপনি দেখতে পাচ্ছেন, ওগুলোকে বলা হয় অর্বুদ বলা হয়। তাহলে এই যেটা বললাম, যে প্রাকৃতিকভাবে যে জীবাণু আছে, যে বাতাসের নাইট্রোজেনটাকে ওর মধ্যে ফিক্স করে রেখেছে, তাহলে ওই ধনচার গাছকে যখন আপনি মাটিতে মিশিয়ে দিচ্ছেন, তাহলে ওই অর্বুদগুলো মাটিতে মিশিয়ে যাচ্ছে। তার মানে ফ্রিতে আপনি আপনার মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণটাও বাড়িয়ে দিলেন। জৈব সারের সাথে সাথে ধনচার চাষের সঙ্গে আপনি ফ্রিতে নাইট্রোজেন বাড়িয়ে দিচ্ছেন। আপনাদেরকে একটা হিসাব বললে আপনারা মনে রাখবেন, যে আপনি যদি ধনচার চাষ করেন 1 হেক্টর জমিতে, 1 হেক্টর হিসাব বলছি, তাতে হেক্টর প্রতি প্রায় 30 থেকে 35 কেজি নাইট্রোজেন আপনার অ্যাড হয়ে যায়। 30 থেকে 35 কেজি নাইট্রোজেন। তো আমি আমার কৃষক বন্ধুদের বলি যে নাইট্রোজেন মানে কিন্তু ইউরিয়া নয়, এখানে ইউরিয়ার মাধ্যমে আমরা যে বস্তাতে ইউরিয়া কিনি, ইউরিয়ার মাধ্যমে আমরা নাইট্রোজেনের চাহিদাটাকে মিটাই, কিন্তু কিন্তু নাইট্রোজেন এবং ওই জীবাণুগুলো ওই মাটিতে যাওয়ার পর ওই মাটির মধ্যে প্রাকৃতিকভাবে যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো ওদের কাজ হচ্ছে সেই খাবারগুলোকে, সেগুলো তো মাটির মধ্যে আটকে আছে, তাহলে ওই জীবাণুগুলো গিয়ে সেই আটকানো থেকে সেটাকে বার করবে, বার করে গাছকে দেবে। মানে আপনি যে ফসলটা লাগালেন তাকে দেবে যে না বাবু তুমি এবার খাও, তখন কিন্তু গাছ কিন্তু সুন্দর কিন্তু ফসল হবে। তার জন্য আপনাকে আর বাইরের কিন্তু রাসায়নিক সার কিন্তু অতটা বস্তা বস্তা কিনে ছড়ানোর বা টাকা খরচা করার কোনো দরকার নেই। তাহলে কিন্তু এটা একটা ভাবুন, তাহলে এটা একটা প্রকল্পের কিন্তু একটা কিন্তু যেটা বারবার বলছি, যে প্রকল্পের উদ্দেশ্য তো রিডিউস দ্য কনজামশন অফ কেমিক্যাল ফার্টিলাইজার, মানে রাসায়নিক সারের কনজামশন ব্যবহার অথবা তার ডিপেন্ডেন্সিটা বা তার নির্ভরতাটা আমাদেরকে কমাতে হবে। এইভাবে আমরা কিন্তু কমাতে পারি। তার ফসফেট সলবুলাইজিং ব্যাকটেরিয়া এইসব আমরা ব্যবহার করব, এবং এগুলো যদি করি তাহলে আমরা কেমিক্যাল ফার্টিলাইজারের নির্ভরতার উপর কমাতে পারবো। সেই সাথে সাথে এগুলো দেওয়ার ফলে কি হচ্ছে না, এই দেওয়ার ফলে মাটির যেটা স্বাস্থ্য, যেটা বারবার আমরা বলছি, সয়েল হেলথ, আপনার নিজের স্বাস্থ্যের মতো, আপনার পরিবারের স্বাস্থ্যের মতো মাটির যে স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য ঠিক থাকবে। এবং মাটির স্বাস্থ্য যখন ঠিক থাকবে দেখবেন সেই মাটি যেন কথা বলছে, সেই মাটি যেন প্রাণবন্ত হয়ে যায়, এবং সেই মাটির মধ্যে যেন প্রাণের সঞ্চার তৈরি হয়। যত বেশি এই ধরনের জৈব বা অল্টারনেটিভ ফার্টিলাইজার আপনি যত ব্যবহার করবেন, তত মাটির মধ্যে যেন প্রাণবন্ত হয়ে যাবে, এবং এই মাটিতে আপনি রাসায়নিক সার দিয়ে যে না ফসল ফলাতেন তার কোনো দরকার নেই। আপনার মাটি প্রাণবন্ত হয়ে গেলে আপনি যে ফসলই লাগান না কেন, সেই ফসলের আপনি পুরোপুরি
আপনি তার উৎপাদন আপনি দেখতে পাবেন। এবং এতে আরেকটা কি হচ্ছে বলুন তো আমার কৃষক বন্ধুরা, তাতে কি হচ্ছে, এই যেটা বললাম যে মাটির স্বাস্থ্য ভালো হচ্ছে, সবই ঠিক আছে, প্রোডাকশনও পাচ্ছেন, আপনি বেশি লাভবান হচ্ছেন। কেন লাভবান হচ্ছেন? কারণ রাসায়নিক সারের তার তো আপনার মানে কস্টিংটা তো প্রচুর লাগতো, সেখানে এইসব সার আপনার ন্যাচারালি আপনার বাড়ির কাছে আছে বা ইত্যাদি করার ফলে, বা বাড়ির কাছে এমন কিছু জিনিস আছে, গোবর আছে ইত্যাদি বা ধঞ্চা, এগুলো করার ফলে কী হচ্ছে, আপনার খরচা তো অত্যন্ত কমে যাচ্ছে। তাহলে সেখানে রাসায়নিক সারের জন্য যেটা আপনি ব্যয় করতেন, সেই ব্যয় কিন্তু আপনি সংকোচন করতে পারছেন। সুতরাং ওই টাকাটা কিন্তু আপনার লাভের দিকে কিন্তু চলে যাচ্ছে, ওই টাকাটা আপনার লাভের খাতাতে কিন্তু চলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এটা করতে পারি। তাহলে আমাদেরকে এই স্কিমের যেটা উদ্দেশ্য, সেটার প্রথম উদ্দেশ্য এটা একটা ছিল যে আমরা ব্যালেন্স ফার্টিলাইজার ইউজ করতে হবে। এবং আরেকটা বলে দিই যে ব্যালেন্স ফার্টিলাইজার ইউজ মানে আমাদের দেশে, হ্যাঁ, আমাদের কিছু কিন্তু ব্যালেন্স ফার্টিলাইজার মানে আইডিয়াল যেটা যদি বলি আইডিয়াল রেশিওটা কি, যে আমরা গাছের যে খাবার, যে এই 3টে খাবার যেটা বললাম, যে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, এই 3টে খাবার দেওয়ার পিছনে একটা তার রেশিও আছে, একটা অনুপাত আছে, জানেন তো? এই অনুপাতটা কি? এটা আইডিয়াল অনুপাত হচ্ছে, বিজ্ঞান বলছে, রিসার্চ বলছে, সেটা হচ্ছে যে 4:2:1, মানে 4:2:1 এনপিকে। তাহলে 4 হচ্ছে নাইট্রোজেন, 2 হচ্ছে ফসফরাস, আর 1 হচ্ছে পটাশ, এনপিকে। কিন্তু মানে এটাই যে আইডিয়াল রেশিও, কিন্তু এই রেশিওতে কিন্তু আমাদের দেশ কিন্তু এখনও অবধি আসতে পারেনি। এই রেশিওতে এখনও সবাই কিন্তু আমরা করতে পারি। তাহলে এই রেশিওতে যখন আমরা চলে আসব, তখন আমাদের কী হবে, তখন কিন্তু রাসায়নিক সারের কনজাম্পশান হিউজ কমে গেছে, আমাদের মানে সাবসিডির পরিমাণ প্রচুর বেঁচে গেছে, ভারত সরকারের মূলধন অনেক বেঁচে গেছে। কিন্তু বর্তমানে আমাদের কি হচ্ছে, আমরা যদি 2023 সালে যদি দেখি, তখন এটার ব্যবহার ছিল প্রায় 11:9 এরকম 3 বা 4 ছিল। এখন এটা প্রায় হয়ে গেছে, এটা 9.3:4.2 এরকম, মানে অনেকখানি কিন্তু আমরা কিন্তু প্রোগ্রেস করেছি। তো অদূর ভবিষ্যতে আমি জানি যে ব্যালেন্স ফার্টিলাইজার বা এটা যেটা 4:2:1 সেটা কিন্তু অবশ্যই হবে, এবং এই প্রকল্পের যে উদ্দেশ্য সেটা কিন্তু সাকসেস কিন্তু হবে। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।